নমস্কার, বাংলা গল্প সম্ভার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমার শ্রোতা বন্ধুরা চোখের বালি উপন্যাসের পর্ব 6 শুনেছেন, আর আমি আজকে পাঠ করছি পর্ব 7 চোখের বালি উপন্যাসের। তো শ্রোতা বন্ধুরা শুনতে থাকুন। রাজলক্ষ্মী জন্মভূমিতে পৌঁছলেন। বিহারী তাহাকে পৌঁছিয়া চলিয়া আসিবে এরূপ কথা ছিল, কিন্তু সেখানকার অবস্থা দেখিয়া সে ফিরিল না। রাজলক্ষ্মীর পৈতৃক বাটিতে দু একদিন অতি বৃদ্ধা বিধবা বাঁচাইয়াছিলেন মাত্র। চারিদিকে ঘন জঙ্গল ও বাঁশবন, পুষ্করিণীর জল সবুজ বর্ণ। দিনে দুপুরে শেয়ালের ডাকে রাজলক্ষ্মীর চিত্ত উদ্ভ্রান্ত হইয়া ওঠে। বিহারী কহিল, মা, জন্মভূমি বটে, কিন্তু স্বর্গাদপি গড়িয়সী, কোনো মতেই বলিতে পারি না। কলিকাতায় চলো, এখানে তোমাকে পরিত্যাগ করিয়া গেলে আমার অধর্ম হইবে। রাজলক্ষ্মীও প্রাণ হাঁপাইয়া উঠিয়াছিল। এমন সময়ে বিনোদিনী আসিয়া তাহাকে আশ্রয় দিল এবং আশ্রয় করিল। বিনোদিনীর পরিচয় প্রথমেই দেওয়া হইয়াছে। এক সময় মহেন্দ্র এবং তদ্ভাবে বিহারীর সহিত তাহার বিবাহের প্রস্তাব হইয়াছিল। বিধি নির্বর্তে যাহার সহিত তাহার শুভ বিবাহ হয়, সে লোকটির সমস্ত অন্তরিন্দ্রিয়েই প্লীহাই ছিল সর্বাপেক্ষা প্রবল। প্লীহার অতিভারেই সে দীর্ঘকাল জীবন ধারণ করিতে পারিল না। তাহার মৃত্যুর পর হইতে বিনোদিনী জঙ্গলের মধ্যে একটিমাত্র উদ্যানলতার মতো নিরানন্দ পল্লীর মধ্যে মুহ্যমানভাবে জীবনযাপন করিতেছিলেন। অদ্য সেই অনাথা আসিয়া তাহার রাজলক্ষ্মী পিশাচ ঠাকুরুনকে ভক্তিভরে প্রণাম করিলে এবং তাহার সেবায় আত্মসমর্পণ করিয়া দিল। সেবা ইহাকেই বলে। মুহূর্তের জন্য আলস্য নাই। কেমন পরিপাটি কাজ, কেমন সুন্দর রান্না, কেমন সুমিষ্ট কথাবার্তা। রাজলক্ষ্মী বলেন, বেলা হইল মা, তুমি দুটো খাওগে যাও। সে কি শোনে? পাখা করিয়া পিসিমাকে ঘুম না পাড়াইয়া সে ওঠে না। রাজলক্ষ্মী বলেন, এমন করিলে যে তোমার অসুখ করিবে মা। বিনোদিনী নিজের প্রতি নিরতিশয় তাচ্ছিল্য প্রকাশ করিয়া বলে, আমাদের দুঃখে শরীরে অসুখ করে না পিসিমা। আহা, কতদিন পরে জন্মভূমিতে আসিয়াছ, এখানে কি আছে, কি দিয়া তোমাকে আদর করিব। বিহারী 2 দিনে পাড়ার কথাবার্তা হইয়া উঠিল। কেহ তাহার কাছে রোগের ঔষধ, কেহ বা মকদ্দমার পরামর্শ লইতে আসে, কেহ বা নিজের ছেলেকে বড় আপিসে কাজ জুটাইয়া দিবার জন্য তাহাকে ধরে, কেহ বা তাহার কাছে দরখাস্ত লিখাইয়া লয়। বৃদ্ধদের তাসপাশার বৈঠক হইতে বাগদিদের তাড়ি পান সভা পর্যন্ত সর্বত্র সে সাহায্য, সকৌতুক কৌতূহল এবং স্বাভাবিক হৃদ্যতা লইয়া যাতায়াত করিত। কেহ তাহাকে দূর মনে করিত না, অথচ সকলেই তাহাকে সম্মান করিত। বিনোদিনী এই অবস্থানে পতিত কলকাতার ছেলেটি নির্বাসনদণ্ড যথাসাধ্য লঘু করিবার জন্য অন্তঃপুরের অন্তরাল হইতে চেষ্টা করিত। বিহারী প্রত্যেকবার পাড়া পর্যটন করিয়া আসিয়া দেখিত কে তাহার ঘরটিকে প্রত্যেকবার পরিপাটি পরিচ্ছন্ন করিয়াছে। একটি কাঁসার গ্লাসে 2-4টি ফুল এবং পাতার তোড়া সাজাইয়াছে এবং তাহার গদির একধারে বঙ্কিম এবং দীনবন্ধুর গ্রন্থাবলী গুছাইয়া রাখিয়াছে। গ্রন্থের ভিতরের মলাটে মেলিয়া অথচ পাকা অক্ষরে বিনোদিনীর নাম লেখা। পল্লীগ্রামে প্রচলিত অতীতের সহিত ইহার একটু প্রভেদ ছিল। বিহারী তাহারই উল্লেখ করিয়া প্রশংসাবাদ করিলে রাজলক্ষ্মী কহিলেন, এই মেয়েকে কিনা তোরা অগ্রাহ্য করিলি? বিহারী হাসিয়া কহিল, ভালো করি নাই, মা ঠকাইয়াছে। কিন্তু বিবাহ না করিয়া ঠকা ভালো, বিবাহ করিয়া মুশকিল, ঠকিলেই মুশকিল। রাজলক্ষ্মী কেবলই মনে করিতেন লাগিলেন, আহা, এই মেয়েকেই তো আমার বধূ করিতে পারিত, কেন হইল না? রাজলক্ষ্মী কলিকাতায় ফিরিবার প্রসঙ্গমাত্র উত্থাপন করিলে বিনোদিনীর চোখ ছলছল করিয়া উঠিত। সে বলিত, পিসিমা,
তুমি দুদিনের জন্যে কেন এলে? যখন তোমাকে জানিতাম না, দিন তো একরকম করিয়া কাটিত, এখন তোমাকে ছাড়িয়া কেমন করিয়া থাকিব? রাজলক্ষ্মী মনের আবেগে বলিয়া ফেলিতেন, মা, তুই আমার ঘরের বউ হলি নে কেন? তা হইলে তোকে বুকের মধ্যে করিয়া রাখিতাম। সে কথা শুনিয়া বিনোদিনী কোনো ছুতায় লজ্জায় যেখানে হইতে উঠিয়া যাইত। রাজলক্ষ্মী কলিকাতা হইতে একটা কাতর অনুনয়পত্রের অপেক্ষায় ছিলেন। তাহার মহিন জন্মাবধি কখনো এতদিন মাকে ছাড়িয়া থাকে নাই। নিশ্চয়ই এতদিনে মার বিচ্ছেদের তাহাকে অধীর করিয়া তুলিয়াছে। রাজলক্ষ্মী তাহার ছেলের অভিমান এবং আবদারের সেই চিঠি জন্য তৃষ্ণিত হইয়াছিলেন। বিহারী মহেন্দ্রের চিঠি পাইল। মহেন্দ্র লিখিয়াছে, মা বোধ হয় অনেক দিন পরে জন্মভূমিতে গিয়া বেশ সুখে আছেন। রাজলক্ষ্মী ভাবিলেন, আহা, মহেন্দ্র অভিমান করিয়া লিখিয়াছে, সুখে আছেন? হতভাগিনী মা নাকি মহেন্দ্রকে ছাড়িয়া কোথাও সুখে থাকিতে পারে। ও বিহারী, তারপর মহিন কি লিখিয়াছে পড়িয়া শুনা না বাছা। বিহারী কহিল, তারপরে কিছুই না মা, বলিয়া চিঠিখানা মুঠার মধ্যে তুলিত করিয়া একটা বাহির মধ্যে পুরিয়া ঘরের এক কোণে ধপ করিয়া ফেলিয়া দিল। রাজলক্ষ্মী কি আর স্থির থাকিতে পারেন? নিশ্চয়ই মহিন মার উপর এমন রাগ করিয়া লিখিয়াছে যে বিহারী তাহাকে পড়িয়া শোনাইল না। বাছুর যেমন গাভীর স্তনে আঘাত করিয়া দুগ্ধ এবং বাৎসল্যের সঞ্চার করে, মহেন্দ্রের রাগ তেমনি রাজলক্ষ্মীকে আঘাত করিয়া তাহার অবরুদ্ধ বাৎসল্যকে উৎসারিত করিয়া দিল। তিনি মহেন্দ্রকে ক্ষমা করিলেন, কহিলেন, আহা, বউ লইয়া মহিন সুখে আছে, সুখে থাক, যেমন করিয়া হোক সে সুখী হোক। বউকে লইয়া আমি তাহাকে আর কোনো কষ্ট দিব না। আহা, যে মা কখনো তাহাকে একদণ্ড ছাড়িয়া থাকিতে পারে না, সেই মা চলিয়া আসিয়াছে বলিয়া মহিন মার উপরে রাগ করিয়াছে। বারবার তার চোখে দিয়া জল উছলাইয়া উঠিতে লাগিল। সেদিন রাজলক্ষ্মী বিহারীকে বারবার আসিয়া বলিলেন, যাও বাবা, তুমি স্নান করোগে যাও, এখানে তোমার বড় অনিয়ম হইতেছে। বিহারীও সেদিন স্নানাহারে যেন প্রবৃত্তি ছিল না। সে কহিল, মা, আমার মতন লক্ষ্মী ছাড়ারা অনিয়মই ভালো থাকে। রাজলক্ষ্মী পীড়াপিড়ি করিয়া কহিলেন, না বাছা, তুমি স্নান করিতে যাও। বিহারী সহস্রবার অনুরোধ হইয়া নাহিতে গেল। সে ঘরের বাহির হইবা মাত্রই রাজলক্ষ্মী বহির ভিতর হইতে তাড়াতাড়ি সেই কুঞ্চিত দলিত চিঠিখানা বাহির করিয়া লইলেন। বিনোদিনীর হাতে দিয়া চিঠিটি কহিলেন, দেখো তো মা, মহিন বিহারীকে কি লিখিয়াছে। বিনোদিনী পড়িয়া শুনাইতে লাগিল। মহেন্দ্র প্রথমটা মার কথা লিখিয়াছে, কিন্তু সে অতি অল্পই। বিহারী যতটুকু শুনাইয়াছিল তাহার অধিক নয়। তারপরই আসার কথা। মহেন্দ্র রঙ্গে রহস্যে আনন্দে যেন মাতাল হইয়া লিখিয়াছে। বিনোদিনী একটুখানি পড়িয়া শুনাইয়াই লজ্জিত হইয়া থামিয়া কহিল, পিসিমা, ও আর কি শুনিবে। রাজলক্ষ্মীর স্নেহব্যগ্র মুখের ভাব এবং মুহূর্তের মধ্যেই পাথরের মতো শক্ত হইয়া যেন জমিয়া গেল। রাজলক্ষ্মী একটুখানি চুপ করিয়া রহিলেন, তারপরে বলিলেন, থাক, বলিয়া চিঠি ফেরত না লইয়াই চলিয়া গেলেন। বিনোদিনী সেই চিঠিখানা লইয়া ঘরে ঢুকিল। ভিতর হইতে দ্বার বন্ধ করিয়া বিছানার উপরে বসিয়া পড়িতে লাগিল। চিঠির মধ্যে বিনোদিনী কি রস পাইল তাহা বিনোদিনী জানে, কিন্তু তাহা কৌতুক রস নহে। বার বার করিয়া পড়িতে পড়িতে তাহার দুই চক্ষু মধ্যাহ্নের বালুকার মতো জ্বলিতে লাগিল। তাহার নিঃশ্বাস মরুভূমির বাতাসের মতো উত্তপ্ত হইয়া উঠিল। মহেন্দ্র কেমন, আশা কেমন, মহেন্দ্র আশার প্রণয় কেমন, ইহাই তাহার মনের মধ্যে কেবল পাক খাইতে লাগিল। চিঠিখানা কোলের উপর চাপিয়া ধরিয়া পা ছড়াইয়া দেয়ালের উপর হেলান দিয়া অনেকক্ষণ সম্মুখে চাহিয়া বসিয়া রহিল। মহেন্দ্রের সে চিঠি বিহারী আর খুঁজিয়া পাইল না। সেদিন মধ্যাহ্নের হঠাৎ
অন্নপূর্ণা আসিয়া উপস্থিত। দুঃসংবাদের আশঙ্কা করিয়া রাজলক্ষ্মীর বুকটা হঠাৎ কাঁপিয়া উঠিল। কোনো প্রশ্ন করিতে তিনি সাহস করিলেন না। অন্নপূর্ণার দিকে পাংশুবর্ণ মুখে চাহিয়া রহিলেন। অন্নপূর্ণা কহিলেন, দিদি, কলকাতার খবর সব ভালো তো? রাজলক্ষ্মী কহিলেন, তবে এখানে যে? অন্নপূর্ণা কহিলেন, দিদি, তোমার ঘরকন্যার ভার তুমি লও, সে আমার আর সংসারে মন নাই। আমি কাশী যাইব বলিয়া যাত্রা করিয়া বাহির হইয়াছি। তাই তোমাকে প্রণাম করিতে আসিলাম। জ্ঞানে অজ্ঞানে অনেক অপরাধ করিয়াছি, মাপ করিও। আর তোমার বউ বলিতে বলিতে চোখ ভরিয়া উঠিয়া জল পড়িতে লাগিল। সে ছেলে মানুষ, তার মা নাই। সে দোষী হোক নির্দোষী হোক, সে তোমার। আর বলিতে পারিলেন না। রাজলক্ষ্মী ব্যস্ত হইয়া তাহার স্নানাহারের ব্যবস্থা করিতে গেলেন। বিহারী খবর পাইয়া গদাই ঘোষের চণ্ডীমণ্ডপ হইতে ছুটি আসিল। অন্নপূর্ণাকে প্রণাম করিয়া কহিল, কাকিমা, সে কি হয়? আমাদের তুমি নির্মম হইয়া ফেলিয়া যাইবে? অন্নপূর্ণা অশ্রু দমন করিয়া কহিলেন, আমাকে আর ফিরাইবার চেষ্টা করিস নে বিহারী। তোরা সব সুখে থাক, আমার জন্যে কিছুই আটকাইবে না। বিহারী কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল। তারপরে কহিল, মহেন্দ্রের ভাগ্য মন্দ, তোমাকে সে বিদায় করিয়া দিল। অন্নপূর্ণা চকিত হইয়া কহিলেন, অমন কথা বলিস না। আমি মহিনের ওপর কিছুই রাগ করি নাই। আমি না গেলে সংসারে মঙ্গল হবে না। বিহারী দূরের দিকে চাহিয়া নীরবে বসিয়া রহিল। অন্নপূর্ণা অঞ্চল হইতে একজোড়া মোটা সোনার বালা খুলিয়া কহিলেন, বাবা, এই বালাজোড়া তুমি রাখো। বৌমা যখন আসিবেন, আমার আশীর্বাদ দিয়া তাহাকে পড়াইয়া দিও। বিহারী বালাজোড়া মাথায় ঠেকাইয়া অশ্রু সংবরণ করিতে পাশের ঘরে চলিয়া গেল। বিদায়কালে অন্নপূর্ণা কহিলেন, বিহারী, আমার মহিনকে আর আমার আশাকে দেখিস। রাজলক্ষ্মীর হস্তে একখানি কাগজ দিয়া বলিলেন, শ্বশুরের সম্পত্তিতে আমার যে অংশ আছে তাহাই দানপত্রে মহিনকে লিখিয়া দিলাম। আমাকে কেবল মাসে মাসে 15টি করিয়া টাকা পাঠাইয়া দিও বলিয়া ভূতলে পড়িয়া রাজলক্ষ্মীর পদধূলি মাথায় তুলিয়া লইলেন এবং বিদায় হইয়া তীর্থোদ্দেশে যাত্রা করিলেন। শ্রোতাবন্ধু, চোখের বালি উপন্যাসের 7ম পর্ব শেষ হলো। আগামী দিনে চোখের বালি উপন্যাসের 8ম পর্ব নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।